নমস্কার, সংবাদ বিশ্ব বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি চন্দন। আপনাদের প্রথমেই আমাদের সঙ্গে সরাসরি সম্প্রচার যারা আমাদের দেখছেন আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমরা সরাসরি সম্প্রচারে আপনাদের সামনে এসেছি একটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আপনারা জানেন যে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় 5 দিন আগে চিট ফান্ড কাণ্ডে ধৃত, সিবিআই হেফাজতে। সিবিআই তাকে ভুবনেশ্বরে নিয়ে গেছে। ভুবনেশ্বরের আদালতে তাকে পেশ করার পর 3 দিনের সিবিআই হেফাজতে তাকে পাঠানো হয়েছিল এবং গতকাল ফের তাকে সিবিআই আদালতে পেশ করে। এবং যেহেতু তিনি অত্যন্ত প্রভাবশালী, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে বিভিন্ন চিট ফান্ড থেকে প্রচুর টাকা আত্মসাৎ করেছেন এরকম একটি অভিযোগ আছে, সিবিআই আদালতকে জানিয়েছে। সেই তদন্তের জন্য, বিস্তারিত তদন্তের জন্য তাদের আরও জেরা করা প্রয়োজন। গতকালও কিন্তু সিবিআইকে তার জামিন হয়নি, তিনি জামিন পাননি, আদালত তাকে আরও 3 দিনে সিবিআই হেফাজতে দিয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় কেন কাঠগড়ায় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন এই আলোচনায় আইনজীবী অরুণাংশু চক্রবর্তী। দাদা, ধন্যবাদ আমাদের স্টুডিওয় আসার জন্য। আজকে আইনজীবী অরুণাংশু চক্রবর্তীর কিন্তু আরো একটি পরিচয় আছে, আপনাদের জানিয়ে রাখি। একটা সময় আপনি সাংবাদিকতা করতেন এবং আজকে যিনি আমাদের এই স্টুডিওয় আপনাদের আলোকপাত করবেন পুরো বিষয়টি নিয়ে, তিনি কিন্তু একটি সময় আজকাল পত্রিকায় এই সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে, সুমন চট্টোপাধ্যায়ের সহকর্মী ছিলেন, তাই তো দাদা? সহকর্মী ছিলেন। এবং আজকে তার কাছ থেকে আমরা জানতে চাইব বেশ কিছু অজানা কথা, কিছু আইনি দিক। প্রথমেই দাদা আমার যেটা জিজ্ঞাস্য, কেন কেন আজকে সিবিআই তাকে গ্রেপ্তার করলো সুমনবাবুকে? একটা প্রথিতযশা সাংবাদিক, তার লেখনী নিয়ে আমাদের কোনো, তার সাংবাদিকতা নিয়ে আমাদের কোনো, আমরা কোনো কথা বলছি না, তার সাংবাদিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্নই নেই। কিন্তু যখন একজন সাংবাদিক যখন কাঠগড়ায় যান, সিবিআই হেফাজতে তাকে নিতে হয়, তখন কিছু প্রশ্ন তো আসেই। আপনাদের মনেও আসে, আমাদের মনেও আসে। সেই দিকটা আলোকপাত করব। প্রথমে যদি বলেন যে কেন সিবিআই গ্রেপ্তার করলো সুমনবাবুকে? সত্যি কথা বলতে সিবিআই এর অনেক আগেই সুমনকে গ্রেপ্তার করা উচিত ছিল, যেহেতু উনি খুব, সুমন চট্টোপাধ্যায় অত্যন্ত মানে এই ধরনের শব্দ ব্যবহার করতে আমার খারাপ লাগছে, খুব ধূর্ত মানুষ। এবং উনি সাংবাদিকতায় ডেফিনেটলি একটা জায়গায় পৌঁছেছেন, কিন্তু সেটা আহামরি কিছু নয়। তার কারণ হচ্ছে উনি ম্যানিপুলেট করতে খুবই মানে ওস্তাদ। উনি যখন আজকাল পত্রিকায় ঢোকেন ট্রেনি সাংবাদিক হিসেবে, ওই সময় আমিও আজকাল পত্রিকায় ঢুকি, কিন্তু উনি যে খুব দ্রুত গতিতে আজকাল পত্রিকায় এমন উঠেছিলেন বেশ কিছুটা পর্যন্ত, উনি চিফ সাব এডিটর হয়েছিলেন। কিন্তু তারপর উনি আজকাল পত্রিকায় একবার সাসপেন্ডও হয়েছিলেন। তো সেটা ব্যক্তিগত তো, কিন্তু আসলে সুমনবাবু আর এক সাংবাদিক যিনি এখন আমেরিকায় আছেন, জ্যোতির্ময় দত্ত, ওই তাকে অনুসরণ করে উনি ওনার লেখনী, উনি আজ পর্যন্ত আজ সাংবাদিক হিসেবে উনি যে খুব একটা ব্রেকিং নিউজ আজ পর্যন্ত করেছেন এরকম তো আমার তো জানা নেই। তবে উনি অনেকের সঙ্গেই উনি তার সাংবাদিক। এবং আর একটা কথা, সুমন চট্টোপাধ্যায় আজকে যে জায়গায় উনি পৌঁছেছেন, ওনার যতটুকু নাম বা সুনাম যাই উনি পেয়ে থাকেন, যেভাবেই হোক সেটি কিন্তু নেই। আজ উনি ও সুমন চট্টোপাধ্যায় আজ কারোর কাছে শ্রদ্ধার পাত্র আর নেই। তার কারণ একজন সাংবাদিকের যে পরিচয়, সেটা হচ্ছে এক নির্ভীকতা, অবজেক্টিভিটি,
যেটি উনি কোনোদিনই দেখাতে পারেননি। উনি যে পত্রিকায় কাজ করেছেন, উনি সবসময় সেই পত্রিকার যে লাইন সেটি উনি ফলো করেছেন। সুতরাং একে যে পথিতযশা সাংবাদিক বলতে আমার যথেষ্টই দ্বিধা আছে। পথিতযশা সাংবাদিক যারা, তারা কখনো কোনো পার্টিকুলার ম্যানেজমেন্টের ধরবে না বা রাজনৈতিক দলের হয়ে দালালি করবেন না। এরকম সংবাদপত্র জগতে না, এখন টেলিভিশনে, ইলেকট্রনিক মিডিয়ায় এরকম সুমনবাবুর মতো অনেক মানুষই আছেন যাদেরকে লোকে দেখলেই ধরে নেন যে এই মানুষটি এই রাজনৈতিক দলের হয়ে দালালি করবেন এবং এই রাজনৈতিক দলের খারাপগুলোকেও ভালো বলে প্রচার করবেন। সেটা একটা দিক। সুমনবাবুর চেয়েও অনেক ভালো ছাত্র, ভালো সাংবাদিক যারা আজকে লোকচক্ষুর আড়ালে আছেন। কিন্তু সুমনবাবুর একটা সুবিধা ছিল, উনি খুব তাড়াতাড়ি মানুষকে যেটা খুব নাক্কারজনকভাবে, যেমন উনি গৌর কিশোর ঘোষকে ঢুকে ঢোকার সঙ্গে সঙ্গে গৌর কাকা বলে পরিচয় দিয়েছেন, সন্তোষবাবুকে আনন্দবাজারে সন্তোষ কাকু বলে দিয়েছেন। আর সেটা তো একটা পার্ট ওর জীবনে ওঠার দিকে, কেরিয়ার তৈরি করার দিকে। ওইভাবে কেরিয়ার অনেকেই পছন্দ করেন না, ফলে তাদের ওই তথাকথিত কেরিয়ার হয়। আপনার কথা খেয়ে ধরে যদি দাদা বলি, সুমন বাবু যখন প্রথম সাংবাদিকতায় আসেন, তখন থেকে স্থাপকতাটা ওনার সঙ্গে, ওনার চরিত্রের একটা দিক। এবং সুমন চট্টোপাধ্যায় আমার মতে একটা মিডিওকার সাংবাদিক, কিন্তু বাংলা ভাষাটা অন্য অনেকের চেয়ে ভালো লেখে। এবং আর একটা কথা, উনি বুদ্ধিমান ছিলেন। যখন যাকে ব্যবহার করতে হয় সেই হিসেবে উনি ব্যবহার করেছেন, তবে ফেলে দিতে হয় ফেলেছেন। সে তো একটা তার ব্যক্তিগত পার্থক্য। প্রশ্ন হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে উনি দুর্নীতিটা শুধু চিটফান্ড নিয়ে নয়, ওনার সল্লেকে বাবার বাড়ি ছিল, তা সত্ত্বেও উনি একটা নিজের, আমার এটা জানা আছে যে বুদ্ধ ভট্টাচার্যকে ধরে এই প্রসঙ্গটা কথা আমরা আসবো। আমি জানতে চাইছি যে কেন গ্রেপ্তার হতো। আচ্ছা, সেই প্রসঙ্গে আসছি, প্রসঙ্গে আসছি। যার শুরু থেকে জীবনের অসততার মধ্যে কাটে এবং যার টাকাটা যার কাছে আফিংয়ের মতো হয়ে যায়, তার কাছে এটা স্বাভাবিক। কারণ সে মানুষটা তো যে কোনো উপায়ে আমাকে অর্থবান হতে হবে, বিত্তবান হতে হবে। আমার দুটো ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে সন্তুষ্ট নয়, 10টা ফ্ল্যাট করতে হবে। তাহলে টাকাটা কোত্থেকে আসবে? টাকাটা আসবে নিশ্চয়ই কোনো সাধু সন্ত দেবে না। টাকাটা তারাই দেবে যারা অসাধুভাবে টাকাটা রোজগার করেছেন। তো সুমনবাবু সেই অসাধু মানুষগুলোর কাছ থেকে, যে মানুষগুলো গরিব মানুষ, সাধারণ মানুষদেরকে ঠকিয়ে কাজের লোক, নিম্ন মধ্যবিত্ত এবং যারা ডোমেস্টিক, এদের কাছ থেকে টাকাটা অর্জন করে উনি এটা করেছেন। আবার অন্য লোককে সমালোচনা করেছেন, এডিটোরিয়াল লিখছেন যে এরা কেন করছেন। কিন্তু উনি যে নিজে এটা একটা অন্যতম স্তম্ভ এই দুর্নীতির, সেটা উনি ভুলে গেছিলেন। উনি আয়কর, ওনার টাকাটা যদি উনি নিয়েছেন সেটা কাগজ চালাবার জন্যে ফ্যাসেড ওটা, কিন্তু আসলে তো বেশিরভাগ টাকাটাই ওনার পার্সোনাল অ্যাকাউন্টে চলেছে। আমি এই প্রসঙ্গে বলি, একটা অভিযোগ উঠেছে যে আয়কর কর্তা অনুকূল মাইতি, তিনি সিবিআই এর কাছে বয়ান দিয়েছেন, তার কাছ থেকে প্রায় 32 কোটি টাকা নিয়েছেন সুমনবাবু। বিভিন্ন সময় তার কোম্পানিকে প্রমোট করেছেন, কাগজ চালিয়েছেন, মিডিয়া করেছেন। শুধু আয়কর কর্তা না, সারদা মিডিয়া, সারদার থেকে তিনি টাকা নিয়েছেন, চক্র গ্রুপের থেকে টাকা নিয়েছেন, এরকম বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে উঠছে। এটা কতটা ঠিক, আপনার কতটুকু কি জানা আছে? প্রশ্ন হচ্ছে যে এটা তো এখন তদন্তের বিষয়। প্রাইমা ফেসি ডেফিনেটলি সিবিআই, কারণ সুমন চট্টোপাধ্যায় আর 5 জন সাধারণ মানুষের মতো নয়। সুমন চট্টোপাধ্যায় একটি কাগজের সম্পাদক ছিলেন, আগের একটি কাগজের এক্সিকিউটিভ এডিটর ছিলেন। সুমন চট্টোপাধ্যায়কে সিবিআই যখন গ্রেপ্তার করেছে, তখন প্রাইমা ফেসি সিবিআই স্যাটিসফাইড যে সুমন চট্টোপাধ্যায় বিভিন্ন চিটফান্ডের কাছ থেকে অর্থ নিয়ে নিজের ব্যক্তিগত সম্পত্তি বাড়িয়েছেন। সেটা হচ্ছে মূল কথা। সুমন চট্টোপাধ্যায় যদি ব্যবসার জন্য, কাগজ চালাবার জন্য টাকা নিয়ে থাকেন, এরকম বিভিন্ন সংবাদপত্র চিটফান্ডের বিজ্ঞাপন দিয়েছে। তাই ঠিকই,
এবং বিভিন্ন এক দু লক্ষ নয়, কয়েক 30 থেকে 25 কোটি টাকা কলকাতা থেকে প্রকাশিত নামকরা বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন চিটফান্ডের বিজ্ঞাপন চেয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছে। কিন্তু সিবিআই তো তাদের ধরেনি এখন, ভবিষ্যতে ধরবে কিনা আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে সিবিআই যেটা দেখে আপাতত মনে হচ্ছে যে সুমন একটা মানুষের 30টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে কি করে, এবং উনি গ্যাম্বল করেছিলেন। কারণ ইডি অ্যাপেলেট অথরিটিতে না গিয়ে উনি কলকাতা হাইকোর্টে মামলা উনি করেছেন। কলকাতা হাইকোর্টে মামলা করলেন, সেখান থেকে আদালত রায় দিল, বলল যে ওনাকে যদি আবেদন করতে হয় ইডির কাছে আবেদন করতে হবে। ওনার বিষয় বিষয় পুরো বিষয়টা বুমেরাং হয়ে গেল। পুরো বিষয়টা বুমেরাং হয়ে যেটা প্রকাশ হলো, আমি আপনাদের দেখাবো জনস্বার্থ বার্তা, একটি কাগজ জনস্বার্থ বার্তা। তারা কিন্তু সুমনবাবুর এই 30টি অ্যাকাউন্টের খবর পুরো নথি সহ কিন্তু প্রকাশ করেছিলেন, তাদের কভার স্টোরি এটা আপনারা দেখছেন। জনস্বার্থ বার্তা এই কাগজটিতে সুমনবাবুর 30টি অ্যাকাউন্টের খবর ফলাও করে ডিটেলসে পুরোটা ছাপা হয়েছিল, সেই ছবি আপনারা দেখছেন, আপনাদের আমরা দেখালাম। এই যে একটা প্রকাশ এলো যে একজন সাংবাদিক, ব্যবসাদারদের অনেক অ্যাকাউন্ট থাকে, ব্যবসার ক্ষেত্রে তাদের প্রয়োজন হয়। একটা কথা আপনার কাছে আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি আইনজীবী হিসেবে আপনার কাছে জানতে ইচ্ছে করছে, একজন সাংবাদিকের 30টি ব্যাংক অ্যাকাউন্ট যখন সামনে আসে, তখন তো প্রশ্ন জাগে যে কেন, কিসের জন্য 30টি ব্যাংক অ্যাকাউন্টের তার দরকার পড়লো? কি বলবেন আপনি, আপনার মতামত? প্রথম কথা হচ্ছে যে একটা উনি তো ইনকাম ট্যাক্সকেও ফাঁকি দিতে চেয়েছেন, এবং নিশ্চয়ই 30টা যে ব্যাংক অ্যাকাউন্ট উনি খুলেছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টটার 30টা ব্যাংক অ্যাকাউন্ট সবগুলোই তিনি নিশ্চয়ই ইনকাম ট্যাক্সের কাছে প্রকাশ করেননি। উদ্দেশ্য একটাই, সোর্স অফ ইনকাম মানিটা তখন দেখা হতে পারে, এবং উনি সেটা সিবিআই, আমার নিজের ধারণা, খুব সতর্কভাবে সুমন চট্টোপাধ্যায়ের বিষয়টা ডিল করেছেন। তার কারণ একটাই, সেটা হচ্ছে যেহেতু সুমনবাবু মিডিয়াতে মিডিয়ার মধ্যে আছেন, এটি কাগজের সম্পাদক, এবং কাগজের সঙ্গে আছেন এই সুবিধায় উনি বিভিন্ন রাজনৈতিক নেতা, সে রুলিং পার্টি হোক আর সে অপোজিশন পার্টি হোক, তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ আছে। এটা মাথায় রেখেই সিবিআই কিন্তু আমার ধারণা ফুল প্রুফ হয়ে সুমন চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করেছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, কাউকে অ্যারেস্ট করলেই যে সে ইনভেস্টিগেটিভ এজেন্সির রাইট, সেটা যেমন বলা যায় না। ইভিন কোর্ট যখন কাউকে কোর্টে প্রডিউস করা হয়, কোর্ট তো সিডিটা দেখে, কেস ডায়েরিটা দেখে কোর্ট ঠিক করে তাকে জামানত দেবে কি দেবে না। আমার যা আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে ভুবনেশ্বরের সিবিআই কোর্ট প্রাইমা ফেসি স্যাটিসফাইড কাস্টোডিয়াল, দুটো জিনিস লাগে। একটা হচ্ছে কাস্টোডিয়াল ইন্টারোগেশন, সুমনবাবুর যেটা হচ্ছে সেটা হচ্ছে কাস্টোডিয়াল ইন্টারোগেশন। ইনভেস্টিগেশন কাস্টোডিয়াল কখন দরকার হয়? কাস্টোডিয়াল ইন্টারোগেশন যখন দেখা যাচ্ছে যে পুরো তথ্যটা প্রকাশে আসছে না, সেই পুরো তথ্যটাকে প্রকাশে আনতে গেলে আর তদন্তের প্রয়োজন, এবং কাস্টোডিয়াল এনকোয়ারি দরকার, ট্যাম্পারিংয়ের সুযোগ না থাকে, নানা রকম প্রক্রিয়া হয় ইনভেস্টিগেশনে, এবং কোর্টও স্যাটিসফাইড যে না, একে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। এবং ইনফ্যাক্ট সেকেন্ড টাইম যখন তাকে আবার প্রডিউস করা হয় কোর্টে, সেখানেও দেখা যাচ্ছে যে কোর্ট মনে করছেন যে আরও কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। তার কারণ হচ্ছে যে এই যে টাকাটা সুমনবাবু অসাধুভাবে রোজগার করেছেন বিভিন্ন চিটফান্ডের কাছ থেকে, এবং সেগুলো তার ব্যক্তিগত সম্পত্তিটাই বাড়িয়েছেন। কাগজের স্বার্থে কতটা নিয়েছেন সে তো, যদি কাগজের স্বার্থেও নিয়ে থাকেন, আমার ধারণা তাকে সিবিআই গ্রেপ্তার করতো না। একদমই তাই। এটা তার একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে যে লোকটার শুরুটাই হয় অসততার মধ্যে, সে তো এরকম অসততা আরো বড় আকারে করবে জানা কথাই। তার যে সল্টলেকের যে সল্টলেকের তো যে জমি
এটা তো যাদের বাড়িঘর দোর নেই তাদের জন্য সল্লেক তৈরি হয়েছিল। সল্লেকটা তো ব্যবসা করার জন্য, আত্মসাৎ করার জন্য দেওয়া হয়নি। কিন্তু সুমনবাবু নিজের নামে বাড়ি থাকা সত্ত্বেও, সল্লেকে বাড়ি থাকা সত্ত্বেও, বাইরে বাড়ি তো আর ছিল, তা সত্ত্বেও উনি কোঅপারেটিভের মেম্বার হয়েছিল এবং সেটা শ্বশুরমশাই, ওনার শাশুড়িকে যাকে ওর দিয়ে শ্বশুরমশাইকে দিয়েছেন। সে বিষয়টা আমি আসছি, পরে আসছি, আমার কাছে আছে ডিটেলস। তো সুমনবাবু যখন আনন্দবাজারের সঙ্গে যুক্ত, প্রথম সারির একটি কাগজ, সেই সময় বাম জামানায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে তিনি মুচলেকা দিলেন। তা কলকাতায় থেকে সাংবাদিকতার মতো সাংবাদিকতা করার কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে কোটায় সল্টলেকে 6 কাঠা জমি দিলেন। 8 জন সাংবাদিকের নামে একটি কোঅপারেটিভ করে সেই জমিটি দেওয়া হয়েছিল। পরবর্তী সময় যেটা দেখা গেল যে কিছুদিনের মধ্যেই তিনি, যেহেতু যারা ছিলেন ওই কোঅপারেটিভের মধ্যে তার অধস্তন কর্মচারী, তার থেকে অধস্তন, এবং তিনি তার জায়গাটা তার শ্বশুর মশাইকে দিলেন। কিছুদিন বাদে একজন পদত্যাগ করলেন ওই কমিটি থেকে, এবার তিনি তার শালিকাকে দিলেন। মানে কৌশলে, খুব সুন্দর করে কিন্তু ঘুঁটিটা সাজিয়েছিলেন। কৌশলে কিন্তু তিনি সাংবাদিকদের কোটার জমি, সল্টলেকের মতো একটা জায়গা, 2টি জমি কিন্তু তিনি তার শ্বশুরমশাই এবং শালিকাকে পাইয়ে দিলেন। কি বলবেন আপনি আইনের দিক থেকে? একটু ফ্যাকচুয়াল এরর আছে এর মধ্যে। ওই যে জমিটা ডবলি ব্লকে সুমনবাবু যারা পেয়েছিলেন, সেটা সুমনবাবুর ক্রেডিট ছিল না, সেটা আরেকজন সাংবাদিকের সঙ্গে বুদ্ধবাবুর সুসম্পর্ক থাকার জন্য, এবং তার নিজস্ব কোনো বাড়ি ছিল না কলকাতা শহরে, তারই প্রচেষ্টায় এই জমিতে বুদ্ধ ভট্টাচার্য দিয়েছিলেন। কিন্তু যেহেতু যিনি এটা চেষ্টা করে পেয়েছিলেন, তার তিনি সুমনের আন্ডারে কাজ করতেন, সেই জন্যই সুমনের এই অন্যায় আবদারগুলোকে বাকিদেরকে মানতে, কারণ যারা ওখানে মেম্বার ওই কোঅপারেটিভ, তারা সকলেই সুমনের আন্ডারে কাজ করতেন। ফলে ন্যাচারালি বসকে খুশি রাখতে একটু হওয়া দরকার, নাহলে বস অ্যান্টাগোনাইজড হবে, ক্ষতি করবে। কিন্তু উনি সুমনবাবু বাড়ির জমিটি মেম্বার হয়ে সাংবাদিকদের, আমার যেটা আপত্তি সেটা হচ্ছে প্লটটা দেওয়া হয়েছিল সাংবাদিকদের জন্য, কিন্তু অসাংবাদিক ওই প্লটে গেলেন কি করে? ওনার শ্বশুর মশাই হোক আর শালিকা হোক, তারা কেউ সাংবাদিক নয়। একদমই, তারা তাদের সঙ্গে সাংবাদিক। তাহলে যে জমিটা সল্টলেকে দেওয়া হয়েছে সাংবাদিকদের জন্য, নিয়ম আছে কোঅপারেটিভ আইন অনুযায়ী যে কেউ অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যেহেতু এটা সাংবাদিকদের জন্য যে জিনিস, ডেফিনেটলি আরেকজন সাংবাদিক অ্যাপ্লাই করতে পারতেন, আনন্দবাজারের কোন সাংবাদিক করতে পারতেন। ওয়াই শালিকা, ওয়াই শ্বশুর? সুতরাং এটা ডিসঅনেস্টি, অসততা। এবং ওর তো বাড়ি তো, সুমন চট্টোপাধ্যায়ের বাবার তো সল্টলেকে বাড়ি ছিল, থাকার পাওয়ার কথা নয়। তোমার বাবা শিক্ষকতা করতেন? হ্যাঁ, কিন্তু জমি পেয়েছিলেন সল্টলেকে। আচ্ছা। সুমন চট্টোপাধ্যায় আর এক দিদি আছে, ওই একটা বাড়ির একটা পোর্শন সুমন বাবুর পাওয়ার কথা, একটা পোর্শন তার পাওয়ার কথা। এবং আপনি জানেন সল্টলেকে জমি নিতে গেলে আন্ডারটেকিং নিতে হয়, কলকাতার মেট্রোপলিটন এরিয়া আমার কোনো জমি নেই, বাড়ি নেই থাকবার। আচ্ছা, এইটা হচ্ছে আন্ডারটেকিং দিতে হয়, এফিডেভিট করে বলতে হয়। তার মানে উনি এফিডেভিট করে তো বলেছিলেন? এফিডেভিট করে বলেছেন, এফিডেভিট করে বলতে হয় যে কলকাতা শহরে মেট্রোপলিটন এরিয়ায় আমার কোনো বাড়ি নেই, আমার কাছে সল্টলেকের সমস্ত রেকর্ড আছে সল্টলেকের জন্ম থেকে। আচ্ছা। মানে যে চেক ইঞ্জিনিয়ার সল্টলেকের প্ল্যান তৈরি করেছিলেন, সেই প্ল্যান থেকে শুরু করে যতগুলো গভর্নমেন্ট রেজলিউশন আছে, কত গভর্নমেন্ট নোটিফিকেশন আছে, আমার কাছে সমস্ত রেকর্ড রয়েছে যে সল্টলেক সংক্রান্ত, সল্টলেকে জমি পেতে গেলে কি করতে হয়, জমি পেলে কি করতে হয়। আপনি যে ট্রান্সফারটা করলেন, এটা তো কিভাবে করলেন ট্রান্সফারটা? কারণ এখানে একটা আছে যে একটা ওভাররাইডিং এফেক্ট আছে। এটা একটু আমার দর্শকদের একটু বলুন, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তাদের কাছেও, যে অভিযোগটা উঠেছে যে উনি নিজের বরাদ্দ করা জমি পাইয়ে দিলেন অসাংবাদিক দুজনকে, একজন শ্বশুর মশাই, একজন শালিকা। এই বিষয়টা নিয়ে আরেকবার ধরুন, এটা হচ্ছে একটা আইন 1993-তে অসীম দাশগুপ্ত তৈরি করেছিলেন। আচ্ছা। সেই আইনটি
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ল্যান্ড রেগুলেশন অ্যান্ড ট্রান্সফার অ্যাক্ট 1993, সেই অ্যাক্টটি হওয়ার পরই আপনার জয়কৃষ্ণ ঘোষ অ্যান্ড আদার্স তারা করলো কি, একটা এক্সিকিউটিভ অর্ডারে সেটাকে আটকে দিল, যেটা সম্পূর্ণ অসাংবিধানিক। ওই তখন মামলাটা তখন হিমাংশু হালদার ওই একটা মামলা করে ওই নোটিফিকেশনটা চ্যালেঞ্জ করে, সুপ্রিম ডিভিশন বেঞ্চ ওটাকে উড়িয়ে দেয়। আবার ওই বামপন্থ সরকার একটা চালাকি করে একটা অ্যামেন্ডমেন্ট করে, গভর্নর সই করে। গভর্নর সই করার কোনো অধিকারই নেই, এটা প্রেসিডেন্টের অ্যাক্ট, প্রেসিডেন্ট ছাড়া অন্য কেউ করতে, ওই প্রেসিডেন্ট ছাড়া যে অ্যাক্ট, প্রেসিডেন্ট তো ধরে রাখো চিফ জাস্টিস একটা অর্ডার দিয়েছে, একটা মুনসেফ কি সেই অর্ডারটা নাকচ করতে পারে? একদমই না। তো ভারতবর্ষের প্রেসিডেন্ট যে অ্যাক্টে সই করেছেন, সেই অ্যাক্টটা একটা গভর্নরকে দিয়ে করা হলো। ওই অ্যাক্ট অনুযায়ী আপনি যদি থাকতেও দেন সেটাও ইললিগাল। আচ্ছা। এবং আপনি ট্রান্সফার আপনি তখনই করতে পারবেন বা বেচতে পারবেন যদি আপনার ধরুন বাড়ি মেনটেন করতে পারছেন না, পারমিশন নিয়ে করতে হবে সরকারের। ওই অ্যাক্টটা কিন্তু ওভাররাইডিং এ কোঅপারেটিভ অ্যাক্ট ছাড়াও। সুতরাং এই যে জিনিসটা সেটা সম্পূর্ণ বেআইন। এই নিয়ে বিভিন্ন মামলা হাইকোর্টে কোনো পেন্ডিং, শুনানি হচ্ছে না। শুনানি হলেই সল্লেখের বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যারা সল্লেখে এখন যারা সল্লেখ নিয়ে যারা যেসব অফিসে তাকে দেওয়া অলসো ডু নট নো। সুতরাং এই জিনিসটা এবং এই পুরো ট্রান্সফারটাই বেআইনি। ওরা কোঅপারেটিভ অ্যাক্ট দেখাচ্ছে, কিন্তু কোঅপারেটিভ অ্যাক্টের আগে তো আরেকটা অ্যাক্ট আছে। আগে 1977 গেটে অ্যাডমিনিস্ট্রেটর সল্লেখ নোটিফিকেশন করেছে, কম্প্যাটিবল ইউজ, ইনকম্প্যাটিবল ইউজ, রেসিডেন্সিয়াল এরিয়া, কোঅপারেটিভ এরিয়া এগুলো করতে হয়। কিন্তু সম্পূর্ণ জালিয়াতি হয়েছে আর কি। এবং উনি জানেন না তা নয়, কিন্তু জেনে শুনেই করা হয়, মানে কারণ ওর বাবাকে আন্ডারটেকিং দিতে হয়েছে। আচ্ছা। মানে আপনার ছেলে মেয়ে বাবা যদি কারো কোথাও জমি থাকে, আপনি পেতে পারেন না। আর এটা তো মোস্ট অনৈতিক যে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট কোঅপারেটিভে অসাংবাদিক থাকা। এটা যে এই লোকটি আবার অন্য সম্পর্কে নৈতিক জ্ঞান দেন, অন্য লোক অ্যারেস্ট হয়ে বলে সে খুব খারাপ লোক, খুব ভালো লোক। আজকে তো উনি নিজে অ্যারেস্টেড হলেন। তারপর এতদিন উনি যার সম্পর্কে বলেছেন নোয়িং ফুললি ওয়েল যে তিনি যদি সে ওই দোষে দোষী হয়ে অ্যারেস্টেড হয়ে থাকে, যদি অ্যারেস্ট হওয়া মানেই কেউ দোষী প্রমাণিত হয় না। কিন্তু আমি যতক্ষণ একটা মানুষকে আরেক সাংবাদিক বা আরেকজন লোককে যখন সিবিআই অ্যারেস্ট করে বা পুলিশ অ্যারেস্ট করে, আরেক সাংবাদিক সেই পুলিশ বা সিবিআই যদি বেদবাক্য হিসেবে ধরে নেয়, তাহলে আজকে অন্য লোকেরাও তাহলে ওর অ্যারেস্টটাকেও ধরে নেবে যে রাইট বেদবাক্য, ওর কোনো ডিফেন্স থাকার কথা না। তার মানে ও চোর বলেই বা ঘুষ খেয়েছে বলে বা টাকা লুট করেছে বলে সিবিআই থেকে অ্যারেস্ট করেছে। কিন্তু সেই লোকটি তার লেখনীতে আর শুধু একতরফা পুলিশের কথা শুনে মেলাইন করে গেছে আরো একজন সাংবাদিককে। সুতরাং সাংবাদিক হিসেবে ওনার কোনো, এবং উনি পাননি, তো দেখাই তো যাচ্ছে। মানে ও আজ পর্যন্ত ওকে অ্যারেস্ট করেছে বলে ভারতবর্ষে কোনো এডিটর গিল্ডে একটা কেউ শব্দ উচ্চারণ করেনি, কলকাতা প্রেস ক্লাবও কোনো উচ্চারণ করেননি, দিল্লি প্রেস ক্লাবের মেম্বার ছিলেন, সেখানেও তারা কোনো রেজলিউশন দেননি যে আজ অন্যায় বা অবৈধ অ্যারেস্ট করা হয়েছে। আমার যেটা বক্তব্য হচ্ছে যে হি শুড আন্ডারস্ট্যান্ড যে হাতে খবরের কাগজ থাকলেই সেটাকে আমি অ্যাবিউজ করতে পারি না, এবং উনি অ্যাবিউজ করেছেন একাধিকভাবে। এবং আমাদের কাছে আরো তথ্য আছে যে উনি শুধু এদিকে আনন্দবাজার থেকে যে ওর যে চাকরি চলে যায় বা চলে যাওয়াটা, তার পিছনেও কিন্তু এরকম একটা লোকজন যেটা বলেন যেটা এক্সটোরশনের একটা ব্যাপার আছে। আমি জানি না সেটা কোনো তথ্য নেই, তবে শোনা গেছে এটা। তো এই যে সুমন চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলেন, অভিযোগ প্রমাণিত হয়নি, অভিযোগ আদালত প্রমাণ করবে অভিযোগটা কতটা ঠিক, সেটা সত্যি কিনা। এর আগেও কিন্তু চিট ফান্ড কাণ্ডে কাগজের সম্পাদক, সিইও, সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন সৃঞ্জয় বোস, গ্রেপ্তার হয়েছেন কুণাল ঘোষ, অনেক নাম আছে সামনে, হ্যাঁ, তারা গ্রেপ্তার হয়েছেন। এবং তারা গ্রেপ্তার হওয়ার পর কিন্তু পুরো মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল, একটা 76 পয়েন্টের একটা হেডিং, গ্রেপ্তার হয়েছেন, ছবি। আচ্ছা, তখন
তখন বঙ্গ মিডিয়া ঝাঁপিয়ে পড়ে প্রতিদিন খবর, তাদেরকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে তার জন্য খবর। তখন কি একবারও বঙ্গ মিডিয়া ভাবলো না, যারা যারা তখন লিখেছিলেন, যে সব সাংবাদিক তখন ঝাঁপিয়ে পড়েছিলেন যে এদের খবর করার জন্য, তারা কি একবারও ভাবেননি যে তাদেরও পরিবার আছে, তাদের পরিবার পরিজন আছে, তাদের প্রতিবেশী আছে, তাদের কি মানসিক অবস্থা? তখন তারাও কিন্তু অভিযুক্ত ছিলেন, তারা কিন্তু মোটেই তাদের সেই অভিযোগটা কিন্তু সত্য প্রমাণিত হয়নি। কিন্তু আজকে আজকে সুমনবাবু গ্রেপ্তার হওয়ার পর একটা ব্রেকিং নিউজ যায় না কোনো টিভি চ্যানেলে, একটা কাগজে কোনো ছবি যায় না, কোনো একটি প্রথম সারির কাগজে যখন খবরটি ধরানো হয়, এক সাংবাদিক ধৃত নামটা পর্যন্ত দেওয়া যায় না। কেন, কি বলবেন এটা? এটা আপনার আমার নিজের এটা হচ্ছে, আপনি একটু এই মিডিয়াগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার কারণ হচ্ছে এই মিডিয়ার চেয়ে লোকে তখন বাড়ির কাজের লোক, বাড়ির মাছিমারা, মাছের কাকিমারা, জাকিমারা, এরা সমস্ত খারাপ হোক ভালো বাংলা সিরিয়াল দেখে না হিন্দি সিরিয়াল দেখে, খবরটাকেও শোনে না এদের। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মিডিয়ার এখন প্র্যাকটিক্যালি আর কিছুদিন পর সেই ইলেকট্রনিক্স মিডিয়া বলুন আর সেই প্রিন্ট মিডিয়া বলুন, ওটা একটা ওই আপনার ডাইনোসরের মতো জায়গায় চলে যাবে আর কি। তার কারণ হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে মিডিয়া তো ব্ল্যাকআউট করেনি। তার কারণটা হচ্ছে একটা কাগজে কত সার্কুলেশন, 5 লাখ 7 লাখ, আর একটা ট্রায়াল কজন লোক দেখে। যে সময়টাতে খবর শোনে সেই সময়টা লোকে সিরিয়াল দেখে, সিনেমা দেখে, খবর শোনে না। কিন্তু যেটা যেটা খবরের কাগজ বা ইলেকট্রনিক্স বা মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা একটা কলেজের ছেলে মেয়ে সকালবেলা উঠে তারা খবরের কাগজ পড়ে না, এটা হচ্ছে ফ্যাক্ট। একটা কলেজের ছেলে মেয়েরা তারা শাহরুখ খানের সিনেমা ছাড়া বা সালমান খানের সিনেমা ছাড়া কে কটা একই মুখ রোজ চর্বিত চর্চন সেগুলো শোনে না। কিন্তু তার হাতে মোবাইলটা থাকে এবং মোবাইলের সঙ্গে সঙ্গে সে যেটা করে সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে যখন শব্দ হলো সে দেখে না কি হলো। এবং এই যে মিডিয়া ব্ল্যাকআউট করলো, এটা মিডিয়া একটা খুব সুন্দর, একটা ডেড বডি যদি আপনি বাড়িতে ফেলে রাখেন তার গন্ধ বেরোবে, আপনি যতই চাপা দেওয়ার চেষ্টা করুন আশেপাশের লোকরা সেই পচা গন্ধে ওই বাড়ির দিকে তাকাবে। তেমনি এই যে কলকাতার তথাকথিত যে নিউজ পেপারগুলো, তা সবসময় আমাদের অভিজ্ঞতা আছে, তার কারণ বেশিরভাগই সাবস্ট্যান্ডার্ড, মানে বুদ্ধির দিক থেকে, লেখার দিক থেকে, সব দিক থেকে। আর তাছাড়া তাদের তো কি লিখতে হবে সেটা বলে দেওয়া হয়, এইটা লিখবে না, সুমন অ্যারেস্টেড হয়েছে লিখবে না। তাতে কি পশ্চিমবঙ্গের, ইনফ্যাক্ট এটা যারা খবরের কাগজ যদি লিখতো তাহলেও সেটাও যারা দেখতো না, আর তারাও এখন দেখলো কোথায়, আপনার মোবাইল ফোনে। না, পাঠক কেন বঞ্চিত হবে? পাঠক সঠিক খবরটা কেন পাবে না? আপনার মত কি? পাঠক, শুনুন, প্রথম কথা হচ্ছে যে পাঠক কাকে বলবেন আপনি? পাঠককে বঞ্চিত, এটা যেটা উদ্দেশ্য ভাবলো যে এটা যদি নামটা না দিই তাহলে মানুষ জানতে পারবে না, মানে এটাকে বলা হয় উট পাখিরা মাথাটা গুঁজে থাকে, মানে কেউ দেখতে পায় না। মিডিয়ার যেটা সুমনবাবুকে নিয়ে হলো, এটা উট পাখির মতো আর কি, ভাবছে কেউ সকলে দেখছে, কিন্তু উট পাখি ভাবছে আমাকে কেউ দেখছে না। তা মিডিয়া যারা, ইভিন যে মিডিয়ায় যারা কাজ করে তারাই প্রথম খবরটা এদিক ওদিক ছড়ায়। যে কাগজগুলো ব্ল্যাকআউট করলো সেই কাগজের সাংবাদিকগুলোই কিন্তু প্রথম এইটাকে বাজারে ফ্ল্যাশ করলো, তারপর কিন্তু গোটা পৃথিবী জেনে গেল। সুতরাং এটা নিয়ে কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না এখনকার সময়। এই আজকে আমাদের পোর্টালে যেটা দেখেছেন আপনি, তো সকলেই দেখেছে। শুধু রানাঘাট থেকে আমাকে একজন এই পাঠালো, আপনাদের পোর্টালটা রানাঘাট থেকে, সে কিন্তু আনন্দবাজারও পড়ে, বর্তমানও পড়ে, কিন্তু তাতে তার খবরটা জানতে কোনো অসুবিধা হলো না। তা কেন থাকবে, আমি কি বলবো? সেই কারণে আমার যেটা মনে হয় যে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন, কোনো প্রয়োজনই নেই। তো ডেফিনেটলি মিডিয়া ছাপবে না, তার পুলটা, কারণ তার কারণও আছে এর পেছনে। আমরা শুধু ভাবছেন যে এটা সুমন চট্টোপাধ্যায়ের প্রতি ভালোবাসা বা প্রেমে দিয়েছে তা নয়, কেঁচো খুঁড়তে কেউটেও বেরোতে পারে না। তার কারণ হচ্ছে তারাও তো
বেশিরভাগই একই দোষে দুষ্ট। একবার আমার মনে আছে, সেই দিল্লিতে আমি বিশিষ্ট সাংবাদিকের সঙ্গে আমার তর্ক হয়েছিল। ওই কমলনাথকে যখন অ্যারেস্ট করলো, তো আমাকে বললো যে আমি ও বেল পেয়ে যাবে, কারণ বলছে কেন না রাত্রি 2টো পর্যন্ত কনস্টিটিউশন নিয়ে দুর্গাদাস বসু। আমি তার কারণ হচ্ছে ওর সত্যি ওই পাওয়ার মিনিস্টার ছিল, ওর বাংলোতে গেস্ট হাউসে কোন একজন ক্রিমিনাল ছিল, সেই জন্য কমলনাথকে, তাহলে তো হারবারিং অফ ক্রিমিনাল, তাহলে তো নরসিংহ রায় মন্ত্রিসভায় তো কমলনাথ মন্ত্রী ছিল, তা তো নরসিংহ রাও গ্যারেজ করতে হয়। কিন্তু স্ট্রিক্টলি স্পিকিং এই মিডিয়া হাউসগুলো কি জানতো না যে চিট ফান্ডগুলো কিভাবে রান করে? তাদের তো হিউম্যান রিসোর্স যারা তাদেরকে নেওয়া হয়, এই যে কোটি কোটি টাকা বিজ্ঞাপন তারা নিয়েছিল, তার সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আছে তাতে কোথায় আছে লার্জার কনস্পিরেসি থিওরি? লার্জার কনস্পিরেসি থিওরিতে অনেক মিডিয়া হাউস তো পড়ে যায়। সুতরাং আপনি কেন ভাবছেন না যে তারাও স্কেয়ার্ড হয়নি? এবং এটা হচ্ছে রিয়াকশন অফ দ্য সেইটা। এই যে মিডিয়া হাউসের ব্যাকআউটটা, এটা আমার মতে হচ্ছে দে অলসো গট স্কেয়ার্ড। কারণ যদি জনগণের টাকা আত্মসাৎ করে করাটা অপরাধ হয়ে থাকে, তার জন্য সাংবাদিক যে চাকরি করছে সে যদি পার্সোনালি নিয়ে থাকে ডেফিনেটলি, আর পার্সোনালি নিয়ে না থাকে দুটো আলাদা পার্ট। একটা হচ্ছে চিটফান্ডের টাকা আপনি দিয়ে নিজে 4টে ফ্ল্যাট কিনলেন, 2টো বাড়ি করলেন, ডেফিনেটলি ইউ আর লায়াবল টু বি অ্যারেস্টেড, প্রসিকিউটেড। আপনি টাকা নিচ্ছেন, কাগজ চালাচ্ছে, আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে যায়নি, ইউ আর আলটিমেটলি আপনি কোনদিন পানিশ হবেন না। কিন্তু যারা ওই টাকা নিয়েছে 30 কোটি 20 কোটি, আমি জানি কোন কোন হাউস কি কি টাকা পেয়েছে, বিজ্ঞাপন দিয়েই পেয়েছে তারা। তা আপনি যদি দাউদ ইব্রাহিমের টাকা নিয়ে কাগজ চালান, সেটা অপরাধ না? ডেফিনেটলি অপরাধ। তাহলে তাহলে চিট ফান্ডের টাকা নিয়ে যদি আপনি আপনার সম্পত্তি বাড়ান, আমার ধারণা সেটাই হচ্ছে মূল কারণ সুমনের খবরটা না ছাপা। কারণ তারাও আশা করেনি যে সুমন চট্টোপাধ্যায় গ্রেপ্তার হবে। বিজেপি আপনার এবং সুমন বাবুর যেটা করেছেন আর কি, নিজেকে বাঁচবার জন্যে উনি সাংবাদিকতা ছেড়ে একটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার মতো কাজ করে গেছেন। রাজনৈতিক নেতার হাতে কলম লিখতে পারে না ভালো, তার হাতে কাগজ থাকে না, কিন্তু সুমন বাবুর একটা অ্যাডভান্টেজ ছিল যে তার হাতে কাগজ ছিল, সেই কারণেই তিনি যেটা করেছিলেন। এবং এটা তার কিছুটা হয়তো এত তাড়াতাড়ি হতো না, আমার ধারণা এটাই ফল আউট যে বিকজ অফ মি। এবং আপনি যেটা বলতেন কেন ছাড়লো না, আমার নিজের একটা পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে এটা নিয়ে একটা পাবলিক লিটিগেশন হতেই পারে, এটা নিয়ে তো পাবলিক লিটিগেশন হতেই পারে। আপনার যেটা লালুর ক্ষেত্রে হয়েছিল, লালন জার্নালিস্ট করেছিল আর কি, বিনীত নারায়ণ কেস, এটাতে কেন আজকাল তো একটা সুপ্রিম কোর্টে পাবলিক লিটিগেশন হতে পারে যে হোয়াই অনলি জার্নালিস্ট বি অ্যারেস্টেড, হোয়াই নট দি মিডিয়া ওনার্স অফ দ্য, যারা এই টাকা পেয়েছে তারা কেন অ্যারেস্টেড হবেন, তারা কেন লায়াবল নয় ফর প্রসিকিউশন? এটা হতেই পারে, এটা নিয়ে পাবলিক লিটিগেশন হতেই পারে সুপ্রিম কোর্টে। কারণ সুপ্রিম কোর্টের এখানে হয়ে লাভ নেই, কারণ এখানে করে লোকের পাবলিক লিটিগেশনের ভবিষ্যৎ এখানে খুব খারাপ। ওয়ান ক্যান ফাইল, কারণ এটা সুপ্রিম কোর্টই হয়েছিল। সুপ্রিম কোর্ট লার্জার কনস্পিরেসি থিওরি দিয়েছিল, তাহলে যে দেখা যাচ্ছে যে এই যারা চিট ফান্ডে অমুকে করেছে, অমুক চ্যাটার্জি করেছে, কিন্তু যে মিডিয়া হাউসগুলো এই টাকা নিয়েছে তারা কি আইনের ঊর্ধ্বে? আর দে অ্যাবভ ল? আর দে অ্যাবভ কনস্টিটিউশন? এবং আমার ধারণা দ্যাট মে বি দ্য গ্রাউন্ড। কারণ তারাও তো বোঝে, তার কারণ যদি, কারণ এটাও তো ঘটনা, তাদেরকেও তো নানা ইন্টারেস্ট সার্ভ করতে হয়।
এবং অন্য এক রাজনৈতিক নেতা তার যদি জানে যে দিস আর দি লুপ হোলস, দিস আর দি উইকনেস, তো ন্যাচারালি উইল এক্সপ্লয়েট। এবার আপনাকে ফেভার করতে পারি, আমি একটা রাজনৈতিক দল, আমার হাতে ক্ষমতা আছে, আমি আপনাকে বললাম এই ভাই তুমি না করলে কিন্তু আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আপনি না ছেড়ে দিলেন, কিন্তু পাবলিক তো ইডিয়েট নয়। there are so many people যারা বলতে পারে ঠিক আছে তুমি ওকে ফেভার করছো বলে তুমি করছো, ঠিক আছে সুপ্রিম কোর্ট দেখুন, এটা তো আর্টিকেল 14, তুমি একটা লোককে অ্যারেস্ট করছো টাকা নেওয়ার জন্য, ওয়াই নট আদার্স? তাদেরকে ধরছো না কেন? ব্যাপারটা বুঝেছে যে তুমি ধরছো এক্স কে, কারণ এক্স চিট ফান্ডে টাকা নিয়েছে। ওয়াই একটা কোম্পানি, এই কোম্পানি ইজ অলসো লায়াবল টু বি প্রসিকিউটেড। তাহলে কোম্পানি কেন তুমি ছাড়ছো? কারণ সে তোমাকে সাপোর্ট করছে বলে। এই নিয়ে মামলা হবেই, আমি জেনে রাখুন, তো সেখানেই মামলা হবে, এটাও বলছি আপনাকে। এখন তো সোশ্যাল মিডিয়া অত্যন্ত স্ট্রং। কদিন ধরে দেখছি, আমি দুদিন আগেই দেখছিলাম, সুমন বাবুর হয়ে অনেক প্রথিতযশা সাংবাদিক তারা কলম ধরেছেন। এটা কি আপনার মনে হয় সিবিআই এর উপর কিছু একটা চাপ দেওয়ার জন্য একটা প্রভাব সিবিআই? এটা আপনি প্রথম কথা হচ্ছে, সুমন বাবু একটি কাগজের সম্পাদক, ভারতবর্ষের সংবিধান ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ রাইট, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, এটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে যদি বলা নেই, আর্টিকেল 19-এ এটাকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে ধরা হয়েছে। এবং যদি সুমন চট্টোপাধ্যায় এই টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে থাকেন এবং এই টাকা হিসেব উনি না দিয়ে থাকেন এবং টাকার সোর্স উনি গোপন করে থাকেন, তাহলে উনি তো শুধু সিবিআই এই কেসে পড়বেন না, উনি তো মানি লন্ডারিং অ্যাক্টেও পড়বেন, ইনকাম ট্যাক্স অ্যাক্টেও পড়বেন। এখন তো ইনকাম ট্যাক্সের যে নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, উনি যদি এরকম গোপন করে থাকেন বা কোনো ট্রানজাকশন করে থাকেন কাপড়টাকে, তাহলে তো ডবল পেনাল্টি হবে ওর। এটা সুতরাং এই সিবিআই এর কাছে এইরকম তথ্য যখন আছে যে উনি সুমনবাবু টাকা নিয়ে নিজের ব্যক্তিগত কাজে, আপনি কলম ধরে কি করবেন? আপনি যদি একটা রেপিস্টের একটা রেপ করলো, আপনি যদি বলেন আমি কলম ধরে, না ও সাংবাদিক সুতরাং ও রেপ করা ওর যুক্তি আছে, সুতরাং ও রেপ কেন করলো সেটা তোমাকে, এরকমই জিনিসটা দাঁড়াবে আর কি। তরুণ তেজপাল যখন অ্যারেস্টেড হলো তখন তো এরা বড় বড় কথা বলেছিল, নানা জিনিস লিখেছিল, হ্যাঁ, সেটাও তো তরুণ তেজপাল রেপ করেছিল জানা যায়নি। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার হাতে যদি প্রমাণ থাকে, সিবিআই যদি এইটা ধরে থাকে যে সুমনবাবু টাকাটা নিয়েছেন, এবং ইডি যদি এটা থাকে যে, আমার তো খবর ছিল ইডি ওর যে স্যালারি অ্যাকাউন্টটাও ইয়ে করেছিল, পরে ওটাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তো ওই যে স্যালারি অ্যাকাউন্ট যেটা, সেটাও তো সিল করে দিয়েছিল। তা ইডি যে ওর অ্যাকাউন্টগুলো সিল করলো, ওনার স্ত্রীর নামে উনি যেগুলো ট্রান্সফার করেছে সে সব তো সিল করেছে। প্রশ্ন হচ্ছে, এটা তো অস্বীকার করার উপায় নেই যে উনি এই মামলাটা করেছিলেন WP 205550/2016। কেন করেছিলেন? নিজের পিঠ বাঁচাতে। তার মানেটা কি? ইডি যে এটা সিলটা করতে চেয়েছে, সেটা উনি করতে চেয়েছেন। তা ওনার যদি অ্যাকাউন্টে ক্লিন অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে ইডি বা মামলা করবে কেন হাইকোর্টে? তাহলে উনি হয় ইডিতে গেলেন না কেন অ্যাপেলেট অথরিটিতে? উনি তা না করে সমরাদিত্য পাল থেকে শুরু করে, তারপরে আমরা প্রতাপ চ্যাটার্জি থেকে শুরু করে এই সমস্ত লয়ার, বড় বড় লয়ার দিয়ে দাঁড় করিয়েছিলেন। তা তো যে কোর্টে মামলা হয়েছিল তিনি আইনটা জানেন এবং অত্যন্ত ফার্ম মানুষ, তার নাম দীপঙ্কর দত্ত। আচ্ছা, দীপঙ্কর দত্ত পরিষ্কার বললে আমাকে স্যাটিসফাই করো যে তোমার যেখানে অল্টারনেটিভ রিমেডি আছে, অ্যাপেলেট অথরিটি আছে, আমি হাইকোর্ট কি করে ইন্টারফেয়ার করবে? তারপর সেই মামলাটা গেল, এখন চলে গেছেন হাইকোর্ট ইয়েতে, আপনার ঝাড়খণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস হয়ে
তিনি পার্সোনাল গ্রাউন্ডে এটা ছেড়ে দিলেন, যে মামলা পেন্ডিং এখন পড়ে আছে। তা এখন প্রশ্ন হচ্ছে যে লিখে কি হবে? এ তো ঘটনা যে সিবিআই ওকে অ্যারেস্ট করেছে, এবং সিবিআই এটা জানে না যে ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 21-এ যদি আমি ইলিগাল অ্যারেস্ট করে থাকি, তাহলে তো দে আর অলসো লায়াবল টু বি প্রসিকিউটেড ফর। এবং ফান্ডামেন্টাল রাইট, অ্যারেস্ট তো ফান্ডামেন্টাল রাইট, তাই তো? রাইট টু লাইফ আর্টিকেল 21 যেটা করে, যদি আর্টিকেল 21 এক্সপ্যান্ড করেছে, নানা জায়গায় করেছে, শুধু এটা নয়, ডিউ প্রসেস অফ ল, প্রেসক্রাইব প্রসিজিওর অফ ল থেকে এখন অনেক কিছুই করেছে, বন্ধুয়া মুক্তি মোর্চা থেকে শুরু করে এনভায়রনমেন্ট থেকে শুরু করে অনেক সবটাই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে এখন প্র্যাকটিক্যালি। রাইট টু আর্ন, রাইট টু, এইসব সমস্ত। আমি সেদিকে যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে যে এটা ঘটনা যে উনি অসৎ উপায়ে টাকা নিয়েছেন চিটফান্ড কোম্পানিগুলোর কাছ থেকে, এবং সেই টাকা কাগজের নামে উনি নিয়ে উনি ব্যক্তিগত সম্পত্তি বাড়িয়েছেন। মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি। সুমন চট্টোপাধ্যায় বড় সাংবাদিক, তার লেখনের ধার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তিনি প্রভাবশালী, তার সঙ্গে অনেক নেতা মন্ত্রী, দিল্লি বিদেশ বিভিন্ন জায়গায় তার যোগাযোগ। সেই সুমন চট্টোপাধ্যায়, যাকে অনেকে আইডল মনে করে এই সাংবাদিকতা পেশায় আসছে, সেই সুমন চট্টোপাধ্যায় যখন কুণাল ঘোষের মতো ব্যক্তিত্ব সাংবাদিক যখন সারদাকাণ্ডে গ্রেপ্তার হলেন, দিনের পর দিন কুণালবাবু বারবার অভিযোগ করছেন যে দিনের পর দিন তিনি নিজের মন গড়া লেখা লিখছেন, তার সেই কাগজ বলুন, তার যে মিডিয়াতে তিনি আছেন সেখানে এই যে লিখছেন তার প্রভাব খাটিয়ে। সাংবাদিকতার এই দিকটা আপনাকে কিভাবে নাড়া দেয়? শুনুন, প্রথম কথা হচ্ছে, আমি সুমন চট্টোপাধ্যায়কে কখনো বিজি ভার্গিস, কখনো বিবেকানন্দ মুখোপাধ্যায়, কখনো গৌর কিশোর ঘোষ, হ্যাঁ, বা চপলাকান্ত ভট্টাচার্য, বা আমাদের অমিতাভ ছিলেন যুগান্তরের সম্পাদক, সেই অমিতাভ বাবু, এর মধ্যে মনে করি না। সুমন চট্টোপাধ্যায় আমার মতে, মানে যেমন যাত্রা দলের দুটো আছে তো, একটা থিয়েটার করা আছে, যাত্রা করা আছে, হুজুগ যাত্রা আছে, সব স্তর আছে তো। তো আমাকে দেখান তো সুমন চট্টোপাধ্যায়ের কোন সংবাদ সমাজে বা দেশকে বা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। এক লেখক তো হলে সাহিত্যিক হতে হয়, তার তো সুমনের চেয়ে অনেক বড় সাহিত্য লেখক হচ্ছে শীর্ষেন্দু বাবু, সুনীল বাবু, বুদ্ধদেব গুহ। তা আপনি কিভাবে বলছেন সুমন লেখক বা সাংবাদিক? আপনি দেখান একটা ব্রেকিং নিউজ সুমন চট্টোপাধ্যায় করেছে, আপনি দেখান। তা আপনি কেন তাকে লোকে অনুসরণ করবে? উনি জ্যোতি দত্তের স্টাইলটা নকল করে সংবাদপত্র করেছেন, লিটারারি। কিন্তু ওনার ব্রিলিয়ান্সটা কোথায় সংবাদপত্রের মধ্যে? কিন্তু আপনারা বলছেন সুমন চট্টোপাধ্যায় পতিতযশা সাংবাদিক, পতিতযশা। সুমন চট্টোপাধ্যায় একটা ভালো বড় কাগজে কাজ করেছে, সেটার নাম আনন্দবাজার পত্রিকা। পরে উনি এই সময় একটা কাগজ করে, যেমন কিছু ওই কিনা ওটা এই সময় ঘটে, সেটা কোনো কাগজের পর্যায়ে পড়ে। ও সুমন চট্টোপাধ্যায় মানে সম্পাদকীয়াতে ওরা একটা কাগজের পর্যায়ে পড়ে কিনা আমার কোটা ওটা আর কি। যাই উনি সম্পাদক হিসেবে হাতে কলম ছিল, উনি লিখেছেন। লোকে ভাবছে ওটা কাগজে লিখছে মানে বড় সাংবাদিক। একবার আমার একটা ঘটনা মনে হচ্ছে, কলেজে এক লোকেন দাসগুপ্ত বলে এক ভদ্রলোক ছিলেন, বেঙ্গল চেম্বার অফ কমার্স সেক্রেটারি ছিলেন, সিটি কলেজে মির্জাপুরে পড়াতেন। তো উনি গল্প করছিলেন মর্নিং ওয়াক করতে করতে, যে একদিন আমি ভাবছি, তো একটা ছেলে বলছি স্যার দারুণ পড়ায়। তো বললো যে একবার আমি কিন্তু বুঝতে পারি না কি স্যার এমন পড়া, আমিও বুঝি না, কিন্তু স্যার দারুণ পড়ায়। তো আপনাদের সমান ভালো সাংবাদিক, কথিত যে সাংবাদিকটা হচ্ছে, যাকে জিজ্ঞেস করবে সে জিজ্ঞেস করবে কেন তুমি সুমনকে বড় সাংবাদিক বলছো? সুমনবাবু যেটা লিখেছেন কুণালবাবুর সম্পর্কে, দেখুন, আমি সাংবাদিকতা করেছি, কিন্তু আমার র্যাশনালিটি কোনোদিন বিসর্জন আমি দিইনি। আমি সেই জায়গাটাই, এবং আমি আজকে আইন পেশায় এসেছি। আমি একাধিক মামলা হাইকোর্টে, পাবলিক ইন্টারেস্টে করেছি, সুপ্রিম কোর্টে মামলা করেছি, এবং বেশিরভাগ মামলাতেই আমি জিতেছি। তার কারণ হচ্ছে যে আমি পড়াশোনা করে, বুদ্ধি খরচ করে এবং র্যাশনালি আমি একটা বিষয়কে দেখি।
তা আজকে কুণাল ঘোষ সম্পর্কে যদি কুণাল ঘোষ যদি অ্যারেস্টেড হয়ে থাকে, কি পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ অ্যারেস্টেড হয়েছে সেটা আমার ধারণা হয়েছিল, সেটা আমাদের বাঙালিরা জানে না, বা যারা বুদ্ধিজীবী তা জানে না তা নয়, যারা আইনজীবী জানে না তা নয়। এবং সুপ্রিম কোর্টও তো জানিয়েছে যে তার জামিন বৈধ। না না, সেটা আমি ওটা প্রসঙ্গে যাচ্ছি না। তার অ্যারেস্টটার পেছনেও তো একটা কোনো মানে সুস্থ অ্যারেস্ট হয়নি ওটা। আমি আমি যদি আপনি আইনের কথা বলেন, তাহলে সুমনবাবু কুণাল ঘোষকে যে অ্যারেস্ট করা হয়েছিল, কি পরিপ্রেক্ষিতে অ্যারেস্টেড কুণাল ঘোষ হয়েছিল সে তো সকলের জানা, আমি সে প্রসঙ্গে আর যাচ্ছি না। কিন্তু সেই গ্রেপ্তারটা আমার মতে আইনানুগ ছিল না। সেই গ্রেপ্তার আমার মতে আইনানুগ ছিল না। এবং কেন হয়েছিল সেটা আপনিও জানেন, আমরাও জানি, গোটা পশ্চিমবঙ্গের লোকই জানে। এবার প্রশ্ন হচ্ছে, যদি ধরে নিই যে গ্রেপ্তারটা আইনানুগ হয়ে থাকে, তাহলে তিনিও তো একজন সাংবাদিক ছিলেন। তিনি ছেড়ে দিন, তিনি একজন সাংবাদিক নন, তিনি একজন সাধারণ নাগরিক। তার কি ট্রায়াল বাই মিডিয়া, কোনো ট্রায়াল বাই মিডিয়াটা কাম্য? আমাদের আইন অনুযায়ী এ ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভ গিল্টি। তা কুণাল ঘোষ গ্রেপ্তার হলো, উনি তো পুলিশ অফিসার নন, উনি তো ইনভেস্টিগেশন করেননি, ওনার কাছে তো কেস ডায়েরি ছিল না। তা উনি ওকে দোষী সাব্যস্ত করলেন কি করে? সেটাই প্রশ্ন। আমি সেই জায়গায় সেটা স্বাভাবিক প্রশ্ন। কেন এটা দালালি বলুন, এটা প্রশ্ন নয়, এটা সাংবাদিকতা নয়, এটা আমি সেই জায়গাটাই এটা দালালি। আরে কি মুশকিল, আমি সে কথাই বলছি, এটা দালালি। মানে এটা করে আমি আমার নিজের আক্ষেপটা গোছাবো, এটা করে নিজের আখেরটা গোছাবো। কিন্তু উনি জানেন না ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষ গ্রেপ্তার করলে পুলিশ ধরে নেয়, পুলিশ বদমাইশ। এবং ফলে উনি যেটা ওকে একটা মানে ঘৃণার বিষয়বস্তু করে তুলতে চাইলেন, আলটিমেটলি ইনিশিয়াল হওয়ার পরে কিন্তু লোকে সেটা সহানুভূতি হিসেবেই দেখতে শুরু করেছিল। দেখো তো, এটা তো ট্রায়াল বাই মিডিয়া হয়েছিল না? কিভাবে হয়রানি করা হয়েছে তো চোখ সকলে জানে, এটা তো ওপেন সিক্রেট, এটা তো কল্পনাই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে সাংবাদিক বলছেন কি করে, আর পতিত যশায় কি করে ও হলো? মানে আনন্দবাজারে চাকরি করলে যদি পতিত যশা হয়ে থাকে, তাহলে আনন্দবাজারের পিয়ন তো আমার মনে হয় খুব পতিত যশা পিয়ন। হ্যাঁ, এটা কি মানে? আমাকে যদি বলছিলাম, প্রথম কথা হচ্ছে আমার তো কাগজ বাংলা পড়ি না। হ্যাঁ, আমাদের নিতে হয়, যারা রান্না টান্না করে তারা পড়ে, কারণ তারা তো অন্য ভাষা বোঝে না। আমরা চাইলে আমি তারাও কাগজে পড়তে চাই, তো কি করবো? আমি না পড়তে পারি। আমি যেমন কোনো সিরিয়ালও দেখি না, কিছুও দেখি না, কিন্তু দুখানা টিভিতে আমার রাখতে হয়েছে, কারণ যারা রান্না বান্না করে তারা জানি পরে কাজে আসবে না, টিভি লিখতে না পেলে আমাকে রাখতেই হয়েছে। আমি বলবি আমি যতক্ষণ থাকবো তোরা কিন্তু উনি চালাস না, আমি চলে যাই, অথবা বলে অন্য ঘরে বসে আছি, সেটা করা। আমার প্রশ্ন হচ্ছে, এটা পতিত যশা নয়। ও যেটা করেছিল অত্যন্ত নাক্কারজনক কাজ করেছিল। কুণাল ঘোষ সাংবাদিক হোক কি পলিটিশিয়ান দেখার নাই, কুণাল ঘোষ একটা ভারতবর্ষের সিটিজেন, তার মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, এবং তাকে যেভাবে গ্রেপ্তার হয়েছিল, সেই গ্রেপ্তার হওয়াটা ওইভাবে কোনো মানুষ গ্রেপ্তার হওয়া যায় না। কিন্তু সেটাকে তুমি সাপোর্ট করেছো, তার কারণটা হচ্ছে তোমার নিজের আখের গোছানো। একদম সেটা তো নয়, আপনারা একটা জায়গায় ভুল করছেন। নিজের পিঠ বাঁচানো, আখের গোছানো নয়। আখের গোছানো একটা, তার সঙ্গে নিজের পিঠ বাঁচানো। ও তো জানতো ওনারও একদিন সময় আসবে, যদি আপনি লেডি ম্যাকবেথ কি হয়েছিল, রাত্রে ঘুমোতে পারত না, ব্লাড দেখতো, রাইট? তো ও তো তখন লেডি ম্যাকবেথের মতো চেহারা, ও দেখছে কুণাল ঘোষকে অ্যারেস্ট করেছে, আচ্ছা আমিও তো ওর চেয়ে বেশি টাকা চুরি করেছি, তো আমার কি হবে? দ্যাট ওয়াজ দ্য রিয়াকশন। এই যে লোকে বলে কেন লিখলো বা কে লিখলো, লেখার একটাই কারণ, ওটা তো একটা কারণ। এই যে ওর বারবার বিদেশে যা, অমুক যা, তুমুক যা, এ করা, খেলা, ওর তো এইটা আজকে নয়,
আমি না বলতে অনেক কিছু অজানা তথ্য আছে, বলতে চাইছি না প্রকাশ্য মিডিয়া থেকে, কিন্তু কিন্তু একটা বলুন আমাদের পাঠকদের যারা সরাসরি যখন কম্পিউটার দেখছেন যখন প্রিয়রঞ্জন দাস মুন্সি ছিল, উনি কিভাবে অর্থ উপার্জন করেছেন, কিন্তু পিয়ারলেস থেকে শুরু করে উচ্চ গুণের কোনো ঘাট নেই না। ওনার ওই গুণী দিকটা একটু তুলে ধরুন আমাদের দর্শকদের কাছে। বেসিক্যালি আমি যেটা বলছি যে এই যে ওর মানে অ্যাগ্রেসিভ মানে ওর মতে যে এরা চিটফান্ডের টাকা নিয়ে রোজগার করেছে ইত্যাদি ইত্যাদি, তার কারণটা হচ্ছে ওর ম্যাকবেথের মতো অবস্থা ছিল। ও তো জানতো যে কার কাছ থেকে কটা ফ্ল্যাট কিনেছি, টালিগঞ্জে কটা বাড়ি, শান্তিনিকেতনে টাকা করতে গিয়ে এলো বাড়ি, বা বোম্বে বা যেখানে আছে ছেলে মেয়েদেরকে। ভাবতে পারেন একটা ইংল্যান্ডে থেকে রেখে একটা ছেলে মেয়েকে পড়াচ্ছে একজন সাংবাদিক। কোন সৎ সাংবাদিকের এই উপার্জন হয় না। সুমন ছাড়া আরো আলাদা দু একজন আছে তাদের ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করেছেন, এবং তারা কেউ আবার আপনার চেকে ঘুষ খেয়েছে, চেকেও ঘুষ খেয়েছিল এক সাংবাদিক। সে তো প্রকাশ্য জনসভা একজন কংগ্রেস নেতা বলেও ছিল। এই তো এরা কিন্তু বড় সাংবাদিক, কেন আনন্দবাজার কাজ করে বললে, তারা এডিটোরিয়াল লেখে মুখ লেখে, 4 লাইন শুদ্ধ ইংরেজি বলতে পারে না, অথচ জয়ললিতা ইন্টারভিউ নেয় নিয়ে সে আন্দোলনে বেরিয়েছে। 4 লাইন ইংরেজি বলতে পারে না, অথচ জয়ললিতার ইন্টারভিউ নিয়ে যেতে বেরিয়েছে। আমি সেটাই বলতে চাই, সুমন দিল্লিতে ছিলেন, লালবাজার করতেন, সব করেছেন, টুরেছেন। একটা আমাকে বলুন তো যে একটা সুমন চট্টোপাধ্যায় এমন কোনো খবর করেছে যেটা গোটা ভারতবর্ষ নড়ে উঠেছে? পশ্চিমবঙ্গে এমন করবে কি করে? হয় সেন্টারের দালালি করতে হবে, না স্টেটের দালালি করতে হবে। সে খবর করবে কি করে? কি মুশকিল। আর দালালি না করলে তো আপনার বিদেশে যাওয়া হবে না, দালালি না করলে আপনার বড় 2-4-10টা ফ্ল্যাটও হবে না, দালালি না করলে ব্যাংক ব্যালেন্সও বাড়াবে না, 30টা অ্যাকাউন্টও হবে না, 30টা অ্যাকাউন্ট হবে না, দালালি না করলে ছেলে মেয়েকে ইংল্যান্ড বিদেশে পড়ানো যাবে না। সুতরাং করতেই হবে, দুটো জিনিস করতে হয়। একটা হচ্ছে এইগুলো, হয় আপনাকে আপনার মাথাটা উঁচু করে থাকতে হবে, অথচ আপনাকে সরীসৃপের মতো থাকতে হবে। আপনি ওটা বেছে নিয়েছে। এবং ও যে কুণাল ঘোষকে অ্যাটাকটা করেছিল তার কারণটা হচ্ছে তো নিজের পেট বাঁচানোর জন্য। ও জানে যে আমি তো ওই যে কুণাল ঘোষ করেছি কি করেনি তা নয়, যদি আমি ওটা ঘুরিয়ে দিতে পারি ওইদিকে, আমার পেটটা বাঁচবে, আমার পেটটা বাঁচবে। ও তো চেয়েছিল এটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য, ওই লেখাগুলো কিছুই নয়। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে কুণাল ঘোষ তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তো কোনো টাকা নেয়নি, একদমই না। ও তোর ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিয়েছে। ব্যক্তিগত টাকা অ্যাকাউন্টে টাকা না নেওয়াটাও যদি অপরাধের মধ্যে পড়ে, আমি একটা বোর্ডের একটা মেম্বার বললাম আমি করলাম, সেটা তো আলটিমেটলি বিচার ব্যবস্থা সেটা উইদাউট এভিডেন্স করতে পারবে না, এ তো অবশ্যই। কিন্তু ওটা তো পারবে, ও তো কনভিক্টেড হবে। If he diverted money into his personal account, then he will land himself in jail ultimately. এই যে তার বিরুদ্ধে যে এত কোটি কোটি টাকা আত্মসাতের যে অভিযোগটা উঠেছে, মানে অ্যাজ এ আইনজীবী হিসেবে আপনার কাছে আমি জানতে চাইছি কি সাজা হতে পারে? তার যে যা আছে পরিবেশন 3 বছর যা সুনিশ্চিত, মোর দ্যান 3 years করা। এটা তো ওই ইয়েতে পড়বে না, 420 মধ্যে আছে, এত আছে, নানা রকম সেকশন দেখতে হবে, কি সেকশন দিয়ে দেখতে হবে। প্রিভেনশন অফ করাপশন একটা 7 বছর পর্যন্ত জেল আছে, কোন ধারা দিচ্ছে দেখতে হবে। সেটা ওকে ওটা দেখতে হবে কি 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 মানে ওকে অ্যারেস্ট করেছে কোন সেকশনে, সেটা তো পাওয়া যাচ্ছে না। ইডি যখন চিট ফান্ড কাণ্ডে একের পর এক অ্যাকাউন্ট বন্ধ করছে বিভিন্ন মানুষের, এবং আমরা যতটুকু জানি, যতটুকু পেয়েছি, জনস্বার্থ বার্তাতেই বেরিয়েছে যে ইডি সুমন বাবুরও একাধিক ফ্ল্যাট জমি তার অ্যাকাউন্ট সিজ করেছেন, তার অ্যাকাউন্ট বন্ধ করেছেন, তার স্ত্রীর অ্যাকাউন্ট বন্ধ করেছেন। তারপরেও একজন শিক্ষিত মানুষ, প্রেসিডেন্সিতে পড়াশোনা করেছেন, সাংবাদিকতা করেন, তারপরও তিনি ইডির বিরুদ্ধে আদালতে গেলেন। কিভাবে নিচ্ছেন এটা? না না, ইডির ব্যাপারটা হচ্ছে কি, ও তো আইন জানে না। শুনুন, প্রশ্ন হচ্ছে আপনি যদি মানে মিডিওকার লোক হন, আপনি শুনুন, আপনার এমনি বিষয় বুদ্ধি থাকতে পারে, রাইট? আপনার তার মানে এই নয় আপনার আইনি বুদ্ধি থাকবে।
এবার আপনি যখন ইডির সঙ্গে যাচ্ছেন, আপনার তো একটা ভালো লয়ারের সঙ্গে কনসাল্ট করা উচিত ছিল যে আমি এই যে আমার ব্যাংক অ্যাকাউন্টগুলো সিল করছে, আমি কি করব। তার একজন লোকের তো করেছিল, সেটা অ্যাপ্লিকেশন করেছিল আমাদের শুভাপ্রসন্ন। শুভাপ্রসন্ন অ্যাকাউন্ট তো সিল করেছিল, কিন্তু শুভাপ্রসন্ন আন্ডারটেকিং দিয়েছিল যে আমি অন্য কোনো সম্পত্তি বেচবো না, সম্পত্তি ট্রান্সফার করবো না, টাকা তুলবো না, করে অ্যাপিলেট অথরিটিতে গেছিল। কিন্তু ও তো গ্যাম্বল করতে গেল ক্যালকাটা হাইকোর্টে, সে গ্যাম্বল করতে কি ঝাড়টা খেয়ে গেল। এক, দুই হচ্ছে ওর তো অ্যান্টিসিপেটরি বেল নেওয়া উচিত ছিল। ও তো জানে যে ও টাকা সরিয়েছে, ওর তো বোঝা উচিত ছিল যে ও একদিন না একদিন ওকে ধরবে, ওকে বেঁধে ধরবে। ওকে যে শুরু, যেহেতু ও মিডিয়ার লোক, যেহেতু একটা কাগজের সম্পাদক, আটঘাট বেঁধে সিবিআই ওকে একেবারে আধঘাট বেঁধে ধরেছে, সেটাও বুঝতে পারেনি ও। ওই সিবিআই গেমটাও বুঝতে পারেনি। ওর যদি সিবিআই যখন ওকে ডাকছে, ওর যদি সেইটা ওর বলা উচিত ছিল যে যখন ও ডাকছে তখন সামথিং ইজ রং, দেন ওর অ্যান্টিসিপেটরি বেল নেওয়া উচিত ছিল। রংলি অ্যাডভাইসড, বেশিরভাগই তাই হয় আর কি। আর এমন তার লোকের কাছে গেল, ও ঠিক আছে আপনি চিন্তা করবেন না, আরে বলছে আপনি খবরে বলছেন লোক আপনাকে কি করবে, এই সব ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্সের লোকে ডোবে, জানেন তো। সে জুলিয়াস সিজারের ছিল না যে ওভার কনফিডেন্স, শেক্সপিয়ারের নাটকগুলো এক একটা মেসেজ আছে। মুজিবুর রহমান, হ্যাঁ, আমি তো ইনফলেবল, আসলে সকলেই ফলেবল, সেটা বোঝা উচিত ছিল। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ। আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা যারা সরাসরি আমাদের এই সম্প্রচার দেখছিলেন, আজকের আলোচনার বিষয় ছিল কেন কাঠগড়ায় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে অতিথি ছিলেন অরুণাংশু চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী। তিনি অনেকগুলো আইনের দিক তুলে ধরলেন। আপনাদেরকে আরও একবার আপডেট জানিয়ে রাখি, গতকালও চিটফান্ড কাণ্ডে ধৃত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের আদালতে সিবিআই পেশ করেছিল। আদালত আরও 3 দিনের জন্য তাকে সিবিআই হেফাজতে দিয়েছে। তার তদন্ত চলছে, জেরা চলছে, সিবিআই জেরা করছে ভুবনেশ্বরের সিজিও কমপ্লেক্সে। আজকে আমাদের এই আলোচনা এখন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন, পড়তে থাকুন সংবাদ বিশ্ব বাংলা। নমস্কার।